শুরু হলো মানুষের জীবনের গল্প। ইট পাথরে তৈরি বিল্ডিংগুলো খেলনা পুতুলের মতো ডুবে গেল। পরের দিন প্রায় মধ্য দুপুরে আমার জ্ঞান ফিরে এলো। আমি তখনই ঘোরের মধ্যে। আসাদ পাশে বসে কি যেন কাগজপত্র গোছাচ্ছে। আমার কানের মধ্যে তখনও লোকজনের আত্মচিৎকারের আওয়াজের প্রতিধ্বনিত হচ্ছে। আমার চোখ দিয়ে নিয়ন্ত্রণহীন অশ্রু গড়িয়ে পড়েছে, থরথর করে কাঁপছে। আসাদ আমার দিকে তাকায়। অল্পের জন্য আমাদের বিল্ডিংটা সহ 4টা বিল্ডিং বেঁচে যায়, বাকিগুলো নদীগর্ভে বিলীন। আমার তখন আমার শ্বশুরের কথা মনে হলো। তিনি কয়েক মাস আগে এসে নদীর দিকে তাকিয়ে বলতেন, বৌমা, নামাজ পড়ে দোয়া করবে যেন মহান আল্লাহ এই বিপদ থেকে নিরাপদে রাখেন। কথাটা বলতে বলতে তিনি পুরো বাসায় পায়চারি করতেন আর সূরা পড়ে ফু দিতেন। তারপর জিজ্ঞেস করতেন, কি রান্না করেছি। আমি অসুস্থ এই কথাটা বলবার সাহসই পেতাম না। আমি যতই অসুস্থ থাকি না কেন, শ্বশুর বাবা কখনোই ভাবতে পারেন না যে ঘরের বউ অসুস্থ হতে পারে। তারা থাকবে ঘরের সব সময় কাজে ব্যস্ত আর ভালো স্বাস্থ্যের। আমি পাশ ফিরে শুই। পেছন থেকে আসাদ বলে, এই ভাড়া বাসায় আমরা কিছুদিন থাকবো। কোয়ার্টারের বাসা তালা দেওয়া, গুরুত্বপূর্ণ জিনিস আনা হয়েছে। অভিনন্দন সাথে না থাকলে তোমাকে বাঁচানো যেত না। আমি ফুঁকড়ে কেঁদে উঠি। আসাদ কাগজপত্র গুছাতে গুছাতে বলে, উফ, স্টাফরা আর অভিনন্দন না থাকলে যে আমাদের কি হতো ভাবতেই পারছি না। আমি জিজ্ঞেস করছি, তুমি কিছু খেয়েছো? আসাদ বলল, না। যাই বাসাটা দেখে আসি আর হোটেল থেকে খাবার নিয়ে আসি। আসাদ খাবার আনতে যাওয়ার পর কিছু বিশেষ মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠল। আমার দু চোখ তখন অশ্রুসিক্ত, বালিশ কান্নায় ভেসে উঠেছে। আমার তখনও জ্ঞান ছিল না, কিছু মনে নেই। তবে অভিনন্দন আমাকে আড়কোলা করে নিচে নামছে, এই দৃশ্যটা অদ্ভুতভাবে আমার চোখের দুপাতায় লেগে আছে। আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। একটা মানুষের স্পর্শ, একটা মানুষের গায়ের গন্ধ সময় আর পরিস্থিতিতে কত ভিন্ন হয়ে যায়। গভীর করে দাগ কেটে যাওয়া মানুষটা হয়তো পাল্টে যায় পরিস্থিতির কারণে, কিন্তু বুকের ভেতরটাও তোলপাড়, স্পন্দন ভুলতে না পারার যন্ত্রণা কি নিয়ন্ত্রণ করা যায়? তবুও অনুভূতি ও বাস্তবতার অদ্ভুত যুদ্ধের ভেতর দিয়ে একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যায় একটা জীবন। আমি গভীর ঘোরেছিলাম। আমার পার্থিব মনন ব্যাখ্যায়িত হয়ে পড়ে। আমার জীবন ও মৃত্যু একসাথে দেখছিলাম। জীবন ও মৃত্যু একসাথে দেখার অনুভূতি, অভিজ্ঞতা সবার পক্ষে শেয়ার করা কঠিন। আমার পক্ষে ভীষণ রকম কঠিন। আমি কোনোদিন বোঝাতে পারবো না। অভিনন্দন আমাকে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি পার হচ্ছে। আমার ভেতরে অদ্ভুতভাবে পদ্মার অথই জল ও স্রোতের ধাক্কা এসে লাগছিল। আমি দিকশূন্য হয়ে ভেসে যাচ্ছি, নদীর গভীর অতলদেশে হারিয়ে যাচ্ছি। তারপর আবার মনে হচ্ছিল আমি মরে গিয়েও বেঁচে উঠেছি। আমি একটি গভীরতম স্বপ্নে হারিয়ে যাচ্ছি। একটা ভয়ঙ্কর জীবন থেকে প্রিয় মানুষের হাত ধরে হারিয়ে যাচ্ছি। একটা মৃত মানুষ জীবন নতুন করে পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ওঠে। অভিনন্দন আমার মৃত লাশটা নিয়ে অপ্রাণ চেষ্টা করছে কোথাও হারিয়ে যেতে, আমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকতে। বিমূর্ত একটা ভাবনা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। আমিও ঘুমের ঘোরে কিংবা আতঙ্কিত হয়ে অভিনন্দনকে ঝাপটে ধরে থাকি। যে করেই হোক আমাকে বাঁচতে হবে, আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। আমি কেন সে সময় এসব ভাবছিলাম? আমার এখনকার জীবনে নানা রকম অনুভূতি আর প্রশ্ন এসে ভর করে। আসাদের সন্তান নিজের শরীরে ধারণ করে আমি আমার প্রাক্তন প্রেমিকের হতে চেয়েছিলাম। তাকে নিয়ে নতুন আরেকটা জীবন গড়তে চেয়েছিলাম। আমি অভিনন্দনকে যতই ভালোবাসি না কেন, আমি তো তখন গর্ভে থাকা একটি শিশুর মা, সন্তানের দায়িত্বশীল একজন ব্যক্তির স্ত্রী। আমি কেন এমন সব ভাবনাকে প্রশ্রয় দিয়েছিলাম? মানুষ কেন জানি তার জীবনের সব চাওয়া পাওয়ার ব্যাখ্যা দিতে পারে না, সব আচরণের কারণ ব্যাখ্যা করতে পারে না। অভিনন্দনকে ভালোবেসে যতই ডুবতে চাই না কেন, বাস্তবতা আর ভালোবাসার মানুষটার নিরাপত্তার কথা আমার ভাবা উচিত, তারও মান সম্মানের কথা আমার ভাবা উচিত। আমি সব কিছুই জানতাম, তারপরেও তার প্রতি আমার প্রথম যৌবনের একটি গভীরতম অনুভূতি মনের কোথাও বিধিত হয়ে আছে। পৃথিবীতে কত শত নারী একান্ত ভালোবাসায় ঘর বাঁধে, কতজন তা টিকিয়ে রাখতে পারে? একটা পোড়ামন হয়তো অনেকেরই থাকে, কিন্তু সবাই তা প্রকাশ করে না। চোখের সামনে একটা মানব বসতি অথই জলে ভেসে গেল, ডুবে গেল শত শত মানুষের স্বপ্ন, বহুদিনের জীবন ও জীবিকা। শত শত ঘরহীন মানুষের বিলাপে নদীর তীর ভারী হয়ে উঠেছে। সহায় সম্বল হারিয়ে মানুষগুলো পাগল প্রায়। আমার বুকের ভেতরে তোলপাড় হচ্ছিল। আমি প্রচণ্ড ঘামছিলাম। আমার একটা কথাই শুধু মনে হচ্ছিল, আমার গর্ভে একটা হৃদস্পন্দন, আর আমার হৃদস্পন্দনটা অসহায় অবস্থায়, এক টুকরো মাংসপিণ্ড তখনও আমার। পুরো পৃথিবী আমার যেভাবেই হোক একটা অনাগত প্রাণকে বাঁচাতে হবে। প্রচুর মানুষ এদিকে সেদিকে ছোটাছুটি করছে। আসাদের হাতেও অনেক জিনিসপত্র। আমার মনে হলো, আচ্ছা, আসাদও তো আমাকে কোলে করে নামাতে পারতো, কিন্তু সে কেন নামালো না?
গল্পের বাকি অংশ জানতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজকে।